হত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য আজ। গুম ক্রসফায়ারের নির্দেশ আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সাবেক আইজিপির জবানবন্দি। 5 আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে সরকার। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার উপকল্প থাকবে বললেন তথ্য উপদেষ্টা। আজ শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। ছাত্র দলের সমাবেশ ঘিরে দুর্ভোগের শঙ্কায় আগাম দুঃখ প্রকাশ সংগঠনটি। এবং মার্কিন শুল্ক আরও কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ বিজিএমই এর। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি বললেন বাণিজ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযোগ্য মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ আজ। এটি প্রথম কোনো মামলা যার বিচারে আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। এটি সরাসরি সম্প্রচার করা হবে। এদিকে ডিসেম্বরের মধ্যেই আসতে পারে কয়েকটি রায়। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। যুদ্ধাপরাধীদের মামলার বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানেই জুলাই আগস্ট আন্দোলনের মানবতা বিরোধী অপরাধের মামলায় শুরু হয়েছে তার বিচার। এই মামলায় সোমবার হবে সাক্ষ্য গ্রহণ, যেখানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এটি জুলাই আগস্টের প্রথম মামলা যার আনুষ্ঠানিক সূচনা বক্তব্য শুরু হচ্ছে রবিবার। চিফ প্রসিকিউটর বা ওনার অথরাইজড কোন প্রসিকিউটর কেসটাকে ওপেন করবেন, মানে কি হবে প্রসিকিউশন কেসটা, এটা উনি বর্ণনা করবেন কোর্টের সামনে, আসামিরা শুনবেন, কোর্টের শুনবেন। এটা 3 তারিখে। এরপরে 4 তারিখে সাক্ষ্য গ্রহণ হবে। সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আসামি পক্ষকে আমরা একটা সাক্ষীর তালিকা দিয়েছি এবং ওই সাক্ষীরা ইনভেস্টিগেশন অফিসারের কাছে কি জবানবন্দি দিয়েছে সেটাও দেওয়া আছে। মানে হলো সাক্ষী তার জবানবন্দি প্রদান করবেন, ডিফেন্স এই সাক্ষীকে ক্রস এক্সামিন করবে। ডিফেন্স কাউন্সিল যদি সাক্ষীর স্টেটমেন্ট দেখে মনে করে যেটা সময় লাগবে, ট্রাইব্যুনালের কাছে ওনারা সময় চাইতে পারবেন। এটা ট্রাইব্যুনাল উইল ডিসাইড যে এই সময়টা মঞ্জুর করবেন কি করবেন। সাক্ষ্য গ্রহণ কিভাবে চলবে এবং কতজন সাক্ষী দেবেন সে বিষয়ে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। ট্রাইব্যুনালে ট্রায়াল শুরু হলে কোনো অ্যাডজর্নমেন্ট হবে না, এটা একদম স্পেসিফিক আইনেই বলে দেওয়া আছে। অ্যাডজর্নমেন্ট যদি দিতে হয় ট্রাইব্যুনালের অর্ডার করে রিজন দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ এই জন্য অ্যাডজর্নমেন্ট দেওয়া। অতএব আইনের স্পিরিটটা হলো যে সাক্ষী শুরু হলে একটা না চলে, ইনক্লুডিং ইনভেস্টিগেশন অফিসার, ইনক্লুডিং সিজার লিস্ট উইটনেসেস, সব মিলিয়ে একাশি। আমরা আশা করছি 25 থেকে 30 জন সাক্ষীর মধ্যে। এদিকে ডিসেম্বরের মধ্যেই কয়েকটি মামলার রায় চলে আসবে বলে আশা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে 5 শতাধিক। কাজী পাপ্পু, মোহনার সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, আর তা বাস্তবায়ন করেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। জবানবন্দিতে এসব কথা জানিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, গুম, নির্যাতন ও ক্রসফায়ারের নির্দেশনা আসত তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। জুলাইয়ে মারণাস্ত্র ব্যবহার শুধু শেখ হাসিনায় নয়, চেয়েছিল অতি উৎসাহী পুলিশ অফিসার থেকে আওয়ামী লীগের নেতাদের অনেকেই। জবানবন্দিতে এমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সাবেক আইজিপি। কাজী পাপ্পুর আরেকটি প্রতিবেদন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সেই সাক্ষ্য এখনো বাকি। তবে নিজের বিরুদ্ধে ট্রাইব্যুনালের মামলায় গেল মার্চে ম্যাজিস্ট্রেটের কাছে আইজিপি থাকা অবস্থায় তার কর্মজীবন নিয়ে জবানবন্দি দিয়েছেন। সেই স্বীকারোক্তির নথি ফাঁস হলে বের হয়ে আসে শেখ হাসিনার জুলাই আন্দোলন দমন ও নির্বাচনে কারচুপি সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য। আব্দুল্লাহ আল মামুন জানান, গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তাদের মধ্যে ব্যাপক দ্বন্দ্বের কারণে তাকে 2 দফায় চুক্তিভিত্তিক আইজিপি নিয়োগ করেন শেখ হাসিনা। গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তারা আইজিপিকেও তোয়াক্কা করতেন না। তিনি শুনেছেন 2018 সালের নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। তা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেন সব কর্মকর্তারা। মামুন জানান, ক্রসফায়ার, গুম, খুনের নির্দেশ আসত সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, আর এইসব বিষয় দেখতেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী। ক্রসফায়ারের জন্য আস্থাভাজন ছিলেন কর্মকর্তা আলিফ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকী।
সাবেক আইজিপি দাবি করেন র্যাবের টিএফআই সেলে ব্যারিস্টার আরমান সহ অনেকের বন্দী থাকার খবর তিনি জেনেছিলেন, তবে করার কিছুই ছিল না তার। মামুন জানান বৈষম্য বিরোধী আন্দোলন দমনে 19 জুলাই থেকে নিয়মিত রাতে বৈঠক হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়। তাতে থাকতেন এসবি সাবেক প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুন, র্যাব মহাপরিচালক, এমটিএমসির ডিজি জিয়াউল সহ অনেক কর্মকর্তা। ডিবি হারুনকে আসাদুজ্জামান খান ডাকতেন জিন বলে। 6 সমন্বয়কে গ্রেপ্তারের সিদ্ধান্ত আসে এমন বৈঠক থেকেই। ডিবি কার্যালয় নিয়ে নির্যাতন আর আন্দোলন প্রত্যাহারে বাধ্য করার পরিকল্পনা হয় সেখান থেকে। মামুন আরো জানান আন্দোলনের সময় ব্লক রেড ও হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত আসে রাজনৈতিকভাবে, আর মারণাস্ত্র ব্যবহারের শেখ হাসিনার সিদ্ধান্তের কথা জানান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এমন অস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন তৎকালীন ডিবি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুনুর রশিদ। শেখ হাসিনার পতনের দিন 5 আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে একটি হেলিকপ্টারে করে সেনানিবাসে আশ্রয় নেন মামুন। জবানবন্দির একেবারে শেষে গুলি করে হত্যা, নির্যাতন ও আহত করার ঘটনায় অনুতাপ করে ক্ষমা চান তিনি। এই জবানবন্দি দেওয়ার 4 মাস পর ট্রাইব্যুনালে রাজসাক্ষী হন সাবেক আইজিপি। ট্রাইব্যুনালে তার সাক্ষী গৃহীত হলে আইন অনুযায়ী বিচার শেষে খালাসও পেতে পারেন চৌধুরী মামুন। কাজী পাপ্পু, মোহনার সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট হত্যাযজ্ঞে জড়িত কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা শহীদ বুদ্ধিজীবী কবরস্থান পরিদর্শন করে তিনি একথা বলেন। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করে 114 জন জুলাই শহীদদের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবার চাইলে ডিএনএ টেস্ট করে দেহাবশেষ হস্তান্তর করা হবে বলে জানান এই উপদেষ্টা। কোনো ধরনের শঙ্কা নাই, আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট বিকেলে অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন এ বিষয়ে শিগগিরই বিস্তারিত ঘোষণা আসবে। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। গেল বছর ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র। 2024-এর 31 ডিসেম্বর ঘোষণাপত্র দেওয়ার পরিকল্পনা নেয় অভ্যুত্থানের নেতৃত্বে থাকা সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে সব পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্র চূড়ান্তের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের খসড়া বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দলকে পাঠায় সরকার। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ঘোষণাপত্রের খসড়ায় 26 দফা রয়েছে। প্রথম 21 দফায় মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পটভূমি বর্ণনা করা হয়। পরের 5টি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসন আমলে গুম খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধের দ্রুত উপযুক্ত বিচার, আইনের শাসন ও দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। শনিবার এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত। 5 আগস্ট অর্থাৎ মঙ্গলবার বিকেল 5টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জাতির সামনে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা যায় সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হয়েছে, যা জনগণের উপস্থিতিতেই ঘোষণা করা হবে। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা। এদিকে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র হচ্ছে বলে জানালেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত জুলাই পদযাত্রা অংশ নিয়ে তিনি বলেন এই ঘোষণাপত্র হচ্ছে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা রূপকল্প। তবে বছর পার হলেও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেন এই উপদেষ্টা। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। গত বছরে ছাত্র জনতার অভ্যুত্থান স্মরণে শনিবার জুলাই পুনর্জাগরণ শোভাযাত্রার আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে অংশ নেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে এই র্যালি শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের হাতে থাকা প্ল্যাকার্ড ফেস্টুনে শোভা পায় অভ্যুত্থানের নানা স্মারক। জুলাই আপরাইজিংকে ওন করা, আমরা ওন করি। ইয়ং ছেলেরা দেশকে স্বাধীন করলো নতুনভাবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো। এই জিনিসটা একটু মানুষকে জানান দেওয়া, জাগরণ যাতে আমাদের সবার মাঝে থাকে, বিরাজ করে এবং সেই অনুযায়ী আমরা যাতে আগামী দিনের
এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। র্যালি শেষে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন আয়োজন আন্দোলনে প্রাণ সঞ্চার করে। সব দিক বিবেচনায় এই শহীদ মিনার আমাদের জন্য প্রতিরোধের এবং আমাদের জন্য বিজয়ের একটা অনুষঙ্গ। অন্তর্বর্তী সরকারের গত এক বছরে বিভিন্ন হিসাব নিকাশ মেলাতে গিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের যে লড়াই সেটা এক বছরে হয়তো সম্ভব হয়নি, তবে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার যে লড়াই, এটা এক বছরে আমি মনে করি যে এটা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা ছিল, আমাদের আরও চেষ্টা থাকবে যতদিন আমরা আছি। সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে একেবারে পাবলিকলি মানুষ দেখেছে যে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোন দল কি বিষয়ে একমত হয়েছে, কোন দল কি বিষয়ে একমত হয়নি। সেটার ভিত্তিতে একটা কমন ডকুমেন্ট প্রস্তুতি চলছে। সেটা আমি মনে করি যে সকল দলের কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে এবং খুব শীঘ্রই আমি মনে করি যে আমরা আশা রাখি যে 5 আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে। এই সময় বাংলাদেশকে নতুন করে গড়ার প্রত্যয় জানান তথ্য উপদেষ্টা। নতুনভাবে স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ার সুযোগ পেয়েছি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকার না থাকায় দেশে অরাজকতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা বলেন, অনৈক্যের ফলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়া না ফিরলে দেশে নানাভাবে হুমকিতে পড়বে বলেও জানান তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ পরিবারের সম্মাননায় আলোচনা সভার আয়োজন করে আইইবি ঢাকা কেন্দ্র। সভায় শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন করেছিল তার কোনো কিছু বাস্তবায়ন হলো। জুলাই আন্দোলন একদিনে তৈরি হয়নি জানিয়ে বিএনপি নেতা আমিনুল হক বলেন, একটি গোষ্ঠী এককভাবে তার কৃতিত্ব নিতে মরিয়া হয়ে উঠেছে। প্রতিটি মুহূর্তে ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, তাদের অন্যায় প্রতিবাদ করেছে, তাদের বিচারের দাবিকে ইস্যু করে একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন পেছানো যাবে না বলে হুঁশিয়ারি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আমরা শুধু এইটুকুই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিগত 16টি বছর সব সময় জনগণের পাশে ছিল। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই জুলাই বিপ্লব হয়েছে, তবে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কোনো গণবিরোধী সিদ্ধান্ত জনগণ মানবে না। ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে, এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। 1-1.5 মাসের আন্দোলনে তো শেখ হাসিনার পতন হয় নাই, 16 বছরের নিরন্তর সংগ্রামের ফলে এই স্বৈরাচার বিদায় নিয়েছে। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় তারাই নতুন নতুন তথ্য সামনে আনছে। বাংলাদেশে আমরা যত তাড়াতাড়ি বিপ্লবোত্তর সময়ে গণতন্ত্রে ফিরে যেতে পারি, তত বেশি আমরা আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, যে আকাঙ্ক্ষা, সেটা আমরা পূরণ করতে পারবো। অন্যদিকে রাজধানীতে এক সেমিনারে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে যাতে আবার ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যে পদ্ধতিটা আমরা চালিয়ে এসেছি বা চলে এসেছে, হঠাৎ করে এর যদি কোনো ব্যত্যয় হয়, কোনো ব্যতিক্রম হয়, তাহলে একটা তালগোল পাকবার যথেষ্ট সুযোগ রয়েছে। নতুন পদ্ধতিতে নির্বাচন হলে দেশের জনগণ বিভ্রান্ত হবে বলেও মন্তব্য করেন রিজভী। আনুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকারের হাতে সংস্কার কার্যক্রম ছাড়তে চায় না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার বিষয়ে শনিবার বিকেল এক ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারকে সংস্কার কার্যক্রম শেষ করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এমন মন্তব্য করে তার প্রেক্ষিতেই পরবর্তী নির্বাচন ও সংসদ বা গণপরিষদ গঠনের দাবিও জানান নাহিদ ইসলাম। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই জুড়ে দেশের 64 জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করে দলটি। রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে সেই কর্মসূচি। ইশতেহার ঘোষণার বিষয়ে বিস্তারিত জানাতে বাংলা মোটরের পার্টি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে এনসিপি।
কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন সংবিধান ও গণপরিষদ গঠনের দাবিও উত্থাপন করা হবে সেখানে। ফ্যাসিবাদী সরকারের পতন হলো, ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনো হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। নতুন বাংলাদেশের ইস্তেহার পাঠ করা হবে, যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব। তিনি বলেন, পরবর্তী রাজনৈতিক সরকার নয়, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদ কার্যকর করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার সংগ্রাম চলছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ইশতেহার পাঠের মধ্য দিয়ে এর রূপরেখা জনগণের সামনে তুলে ধরা হবে। মুনতাসির মামুন, মোহনার সংবাদ, ঢাকা। এদিকে আজ দুপুরে রাজধানী শাহবাগে সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। এই সমাবেশ ঘিরে সৃষ্টি হতে যাওয়া জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি। এক বিবৃতিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণায় শুরুতে ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এনসিপির কর্মসূচির কারণে তাদের অনুরোধে ভেন্যু পরিবর্তন করতে হয়। দুর্ভোগ হলে নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন বলে প্রত্যাশা জানানো হয় বিবৃতিতে। দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে ভবিষ্যতে এ বিষয়ে আরও সচেতন থাকার কথা জানায় ছাত্রদল। যুক্তরাষ্ট্র শুল্ক হার কমালেও আত্মতুষ্টির সুযোগ নেই বলে মনে করেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। রাজধানীর উত্তরায় সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শুল্ক আরও কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন মাহমুদ হাসান খান। রেজা খানের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্কারোপ নিয়ে টালমাটাল বিশ্ব বাণিজ্য। বাংলাদেশি পণ্যে বাড়তি ৩৭% রেসিপ্রোকাল বা পারস্পরিক শুল্ক আরোপের পর গভীর উদ্বেগ দেখা দেয় তৈরি পোশাক শিল্পে। এ নিয়ে নানা দেন দরবারের পর বাংলাদেশি পণ্যে ১৭% কমিয়ে ২০% শুল্ক নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। এতে স্বস্তি আসে শিল্প সংশ্লিষ্টদের মধ্যে। 35 এবং আগে যেটা ছিল 16% সেটা হলে 51% হতো। এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের বায়ারদের মধ্যে ডিফারেন্ট প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি হয়েছিল। অনেক বায়ার কিন্তু অর্ডার হোল্ড রাখছিল, অনেকে অর্ডার করতেছিল, বাট দে আর আনএবল টু ডিসাইড। তো কম্পিটিটিভনেসটা আমাদের থাকবে, কিন্তু কথা আছে এখানে আমাদের যে নেগোসিয়েশনটা গভর্নমেন্ট করেছে সেখানে আর কি কমিটমেন্ট আছে সেগুলো যদি ঠিকঠাক মতো পালিত হয় তাহলে আমাদের এই যে এই ট্যারিফটা যদি 20% থাকে তাহলে আমরা কিন্তু ডেফিনেটলি বেনিফিটেড হব। এ নিয়ে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, সংকট আপাতত সামাল দেয়া সম্ভব হলেও দীর্ঘমেয়াদী এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। তাদের যে নেগোসিয়েশন, তাদের যে লবিং, এটা চলমান থাকবে এবং যে কোনো সময় তাদের ট্যারিফ আরও কম পর্যায়ে চলে আসতে পারে। সো আমরা এখানে বলতে চাই যে এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই। 20% বেশি মার্কিন কাঁচামালে পোশাক তৈরি হলে এই অংশে বাড়তি 20% শুল্ক কার্যকর হবে না। যে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে তার কন্টেন্ট যদি 20% অ্যান্ড অ্যাবাভ হয়, মেড ইন ইউএসএ, সেই অংশটুক ট্যারিফ শূন্য থাকবে। তবে চূড়ান্তভাবে শুল্কের প্রভাব ভোক্তার কাঁধে বর্তাবে। এতে ক্রেতার চাহিদা কমে ক্রয়াদেশ হ্রাস পেতে পারে বলে আশঙ্কা জানান তিনি। বাড়তি যে শুল্ক সেটা চূড়ান্তভাবে ভোক্তার কাঁধে যেই পড়বে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পরে দুই দেশের যৌথ বিবৃতি আসবে, সেখানে সব বিষয় জানানো হবে। উপদেষ্টা বলেন, অনেকে বলছেন গোপন চুক্তি, আসলে একটি চুক্তিতে কিছু বিষয় আন্তর্জাতিক বিধি অনুযায়ী গোপন থাকে। সেট উভয় দেশের জন্য প্রযোজ্য। চুক্তির মূল নিয়ামক হিসেবে যখন তারা বলছে যে তাদের নিজস্ব নিরাপত্তাকে তারা নিয়ামক হিসেবে নিচ্ছে, সেখানে তো একটা আলোচনাটার একটা গোপনীয়তার শর্ত অবশ্যই। আর এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার
কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই তো স্বাভাবিক। কারণ আমরা তো আমাদের দেশের স্বার্থে। রাজশাহী নগরীর ফুটপাত এখন দখলের কবলে, সেই সঙ্গে সড়কে চলছে হরেক রকমের রমরমা ব্যবসা। এতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের, চলাচলে চরম ভোগান্তিতে পড়ছে নগরবাসী। ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানের কথা জানায় প্রশাসন। মেহেদী হাসান শামুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সাহেব বাজার, সোনাদিঘির মোড় সহ 10টি পয়েন্টে ফুটপাত অবৈধ দখল হওয়ায় সাধারণ পথচারীদের চলার পথ সংকুচিত হয়ে বেড়েছে তীব্র যানজট। কোথাও অবৈধ স্থাপনা, আবার কোথাও বিভিন্ন মালপত্র রাখার কারণে অনর্থক কষ্টে পড়ছেন সাধারণ মানুষ। অন্যদিকে চাঁদার লোভে প্রভাব খাটিয়ে যত্রতত্র বসানো হয়েছে দোকানপাট। ফুটপাতের এ সমস্ত অবৈধ দোকানপাটগুলো থেকে প্রতিদিন 20 থেকে 100 টাকা পর্যন্ত নেওয়া হয় খাজনা। ফুটপাত যতবার তুলে দেয় আবার মানুষ বসে, এখন মানুষ কি করবে বলেন? মানুষ চলাচলের জন্য, হাঁটার জন্য, সুবিধার জন্য অনেকে আছে, এদিকে না পায় রাস্তায় যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। টিকাভন থেকে লোক আসে 50 টাকা খাজনা প্রতিদিন আমরা দিই। কাঁচাপট্টি ব্যবসায়িক সমিতি থেকে লাগে, এটা সবার কাছে 10 টাকা করে। আমরা এটা কিসের রসিদ এটা আমরা জানি না, শুধু রসিদ দেয় 10 টাকা নিয়ে যায় এতটুকু। গাড়ি রাখি এখানে, তাহলে গার্ডকে আমাদের সেফটির জন্য 50 টাকা করে দিতে হয়। দখলদারিত্বের মাধ্যমে ব্যবসা বাণিজ্য, তারপরে সেখানে চাঁদা উত্তোলন করা হচ্ছে, এটা আরেক ধরনের বিশাল অপরাধ, এক ধরনের ক্রাইম, এক ধরনের দুর্নীতি। এটি করতে দেওয়া ঠিক না। ফুটপাত দখলমুক্ত করতে দায়সারা কথা বলছেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে যে কাজগুলো করছি, যে ফুটপাতগুলো আপনার অবৈধভাবে দখল হয়েছে, দোকানপাট ব্যবসা বাণিজ্য করছে, এগুলো তো আমাদের সামনে ঘরে অভিযান করবো, সেটা পরিকল্পনা আছে। অন্যদিকে অবৈধ দখল বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে বলে জানায় পুলিশ। আমরা ইতিমধ্যে বেশ কিছু হকার, আমাদের প্রতিনিয়ত উচ্ছেদ হয়, আমাদের মেডিকেলের সামনে থেকে আমরা উচ্ছেদ করি, আমাদের এখানে যে সাহেববাজার এলাকা থেকে হকারদেরকে আমরা সরাই, আমরা চেষ্টা করি এক জায়গায় তাদেরকে রাখার জন্য। তো বিচ্ছিন্নভাবে এগুলো হচ্ছে, তাই সেক্ষেত্রে আমরা সিটি কর্পোরেশনের সহযোগিতা চেয়েছি, ওনাদেরকে আমরা জানিয়েছি। রাজশাহীতে সব সড়কের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে প্রশাসন দ্রুত কাজ শুরু করবে আশা রাজশাহীবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে সৌদি আরবের সঙ্গে শিগগিরই একটি চুক্তি করতে যাচ্ছে সরকার। রেমিটেন্স যোদ্ধা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 2-1 সপ্তাহের মধ্যেই চুক্তিটি করা হবে। তিনি জানান, প্রবাসীদের জন্য একটি উন্নতমানের হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। কিছু কিছু অভিবাসীর কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রবাসীদের মাল্টিপল ভিসার বিষয়ে জোর প্রচেষ্টা চালাচ্ছে সরকার। এ সময় যাচাই বাছাই করে বিদেশে যাওয়ার পরামর্শ দেন আসিফ নজরুল। সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে, প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে। এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে, হয় নাই। ভারত বা পাকিস্তানের সাথেও এগ্রিমেন্ট নাই, বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা হতে যাচ্ছে। হলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা আরও বৃদ্ধি পাবে আমরা বিশ্বাস করি। প্রবাসীদের জন্য এমন একটা হসপিটাল করতে পারি যেখানে অনেক ম্যাক্সিমাম চাকরি করবে প্রবাসীরাই, এবং যেটার শেয়ার হোল্ডারও হবে প্রবাসীরা, লভ্যাংশের মালিক হবে প্রবাসীরা। এটা আমার অনেক ইচ্ছা আছে, চেষ্টা করছি। কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছেন। দুপুরে রামুর রশিদনগরের পানির ছড়া থেকে ভারুয়াখালী সড়কের রেল ক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে এক শিশু, 2 নারী ও চালক নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পর কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করে স্থানীয়রা। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এ ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে দপ্তর। বরেন্দ্র রাজশাহী টেক্সটাইলে 12,000 স্থানীয়ের কর্মসংস্থান হবে বলে জানালেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শনিবার রাজশাহীর নওদাপাড়ায় রাজশাহী টেক্সটাইল মিল পরিদর্শনে এসে তিনি বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় মিলটি লিজ দেওয়া হয়েছে প্রাণ আরএফএল-এর মালিকানাধীন প্রতিষ্ঠানকে। অনুষ্ঠানে প্রাণ আরএফএল-এর চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী জানান, মিলটি চালুর 6 মাসের মাথায় 2,000 স্থানীয়দের কর্মসংস্থান হয়েছে, যাদের অধিকাংশই নারী কর্মী। প্রচুর কর্মক্ষম লোক আছে, ভেরি হার্ড ওয়ার্কিং। এই অঞ্চলে তো আমরা যদি ফ্যাক্টরিগুলো করি তাহলে এই অঞ্চলেরও একটা যেমন সুষম বিকাশ হবে, তেমনি এই অঞ্চলের মানুষের একটা কর্মপরিধি বাড়বে।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে 60,430-এ ঠেকেছে প্রাণহানি। এদিকে জিম্মিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। এরই মধ্যে উপত্যকাটিতে ত্রাণ সহায়তা পাঠিয়েছে ফ্রান্স, স্পেন সহ আরও 6 দেশ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। শুক্রবার গাজায় সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার সময় ইসরায়েল থেকে মোট 251 জনকে অপহরণ করা হয়। তাদের মধ্যে এখনও 49 জন গাজায় বন্দী এবং এদের মধ্যে অন্তত 27 জন মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ইসরায়েলি লাগাতার হামলায় আর্তনাদ আর মৃত্যু শহরে পরিণত হয়েছে গাজা, যেখানে নেই খাদ্য, পানি বা নিরাপদ বাসস্থান। সবশেষ একাধিক অঞ্চলে হামলা চালিয়ে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা। এ নিয়ে 60,400 ছাড়িয়েছে প্রাণহানি। এদের মধ্যে 53 জনকে ত্রাণ দেওয়ার সময় গুলি করে হত্যা করা হয়। আহত হয় 270 জনেরও বেশি। মে মাস থেকে এ পর্যন্ত ত্রাণ দেওয়ার নামে গুলি করে হত্যা করা হয়েছে প্রায় 1500 ফিলিস্তিনিকে। এদিকে দুর্ভিক্ষ মোকাবিলায় গাজা উপত্যকায় বিমানের মাধ্যমে ত্রাণ সহায়তা পাঠিয়েছে ফ্রান্স ও স্পেন সহ আরও 6টি দেশ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। হত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য আজ। গুম ক্রসফায়ারের নির্দেশ আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, সাবেক আইজিপির জবানবন্দি। 5 আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে সরকার। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প থাকবে বললেন তথ্য উপদেষ্টা। আজ শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। ছাত্র দলের সমাবেশ ঘিরে দুর্ভোগের শঙ্কায় আগাম দুঃখ প্রকাশ সংগঠনটি। এবং মার্কিন শুল্ক আরও কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ বিজিএমই এর। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি বললেন বাণিজ্য উপদেষ্টা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।